আশা করি সবাই ভালো আছেন। তো আজকের লাইভ টাইম ছিল বাংলাদেশ টাইম 11টা। একটু আগে এসছি, এখন 15 মিনিট আগে এসছি। তো আজকে যে টপিক ছিল আমাদের সেটা হচ্ছে যে ভারতীয় যে আইডিগুলি আছে, আমার ফলোয়ার হিসাবে বা আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে আহ্বান জানানো হয়েছিল যে যে বাংলাদেশের হিন্দু নিধনের যে গুজবটা, তারা তাদের যে মিডিয়া, সেই গদি মিডিয়ার প্রোপাগান্ডার সাথে গা ভাসিয়ে দিয়ে আজকে যে আপনার পশ্চিমবাংলা বলেন, ত্রিপুরা বলেন, আসাম বলেন, এই যে বাংলাভাষী মানুষ, এই যে বাংলাদেশের সাথে তাদের যে একটা সুন্দর সম্পর্ক ছিল, সে সুন্দর ধন্যবাদ মাজিদুর রহমান, এই যে সুন্দর একটা সম্পর্ক ছিল, সেই সুন্দর সম্পর্কটা তারা এই যে গদি মিডিয়ার বিভিন্ন ধরনের প্রোপাগান্ডের কারণে সেই সম্পর্কটা তারা নষ্ট করে ফেলেছে। আজকে আমরা আসাম, ত্রিপুরা আমরা দেখতে পাই যে সেখানে বাংলাদেশিদেরকে হোটেলে আপনার থাকতে দেওয়া হয় না। এই যে সাধারণ মানুষের ভিতরে, মাজিদুর রহমান ভালোবাসা নিবেন, ধন্যবাদ ভাই, আমার ভালোবাসা রইল। তো এই যে একটা হিংসাত্মক মনোভাব, এই হিংসাত্মক মনোভাব তৈরি হয়েছে এই মিডিয়ার প্রোপাগান্ডের কারণে। এবারের বইমেলাতে আপনার বাংলাদেশের কোনো স্টল নাই। এই যে সাহিত্যের আদান প্রদান, এই যে আপনার হৃদয়ের যে টান, হৃদয়ের যে আদান প্রদান, সেটা আছে যে মিডিয়ার কারণেই। সেই মিডিয়ার কারণে আপনার অবনতিতে চলে গেছে। তো আমি মনে করি যে এই যে মিডিয়ার যে নিউজ কার্ড, এই নিউজ কার্ডে বিশ্বাসী না হয়ে আসুন, এখন বড় প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়া, পৃথিবীর আমরা যে প্রান্তে থাকি না কেন সেখান থেকে একজন আর একজনের সাথে, একটা গ্রুপের সাথে, একটা দলের সাথে এখন আলাপ আলোচনা করা কোনো বিষয় না। তো আপনারা আজিমুল ইসলাম, ধন্যবাদ প্রিয় ভাই, অবশ্যই ভালোবাসা নিলাম। তো এই যে বাংলাভাষী যে সম্পর্ক, এটা আসলে কোনো কাঁটাতারের বেড়ার মানে না, এটা মানুষের হৃদয়ের ব্যাপার, বাঙালির হৃদয়ের ব্যাপার। একসময় ব্রিটিশদের তাড়াতে গিয়ে এই বাঙালিরা, হিন্দু মুসলমান, এই বাঙালিরা ভারত, বাংলাদেশি, আজকে যে বাংলাদেশ, এরা এখানে সবাই, বিশেষ করে যাদের দেশপ্রেম ছিল, এক একজন এক একটা বাঘ হয়েছিল, এক একজন এক একটা বাঘ হয়ে সে ব্রিটিশের সেই শোষণের, নির্যাতনের বিরুদ্ধে নিজেদের জীবন বিসর্জন দিয়েছিল। তো এই যে টানের ব্যাপারটা, তো আমরা চাই না, মাসুদ ভালোবাসা প্রিয় ভাই, তো আমরা যেটা চাই সেটা আছে যে সত্যতার ব্যাপার। এখানে আসলে গুজবের কোনো বিষয় না। আপনারা ধরেন, আপনারা জানতে পারলেন বা আপনারা মিডিয়া থেকে জানছেন যে অমুক জায়গায় ঘটনাটা ঘটেছে, তো আসেন আমরা অনলাইনে এরকম আমরা বসি, আপনারা সেই ঘটনাগুলো আমাদেরকে বলেন যে ভাই, দাদা এখানে এই ঘটনা ঘটছে। তো সেই ঘটনাগুলো আমরা তদন্ত করব, সেই ঘটনাগুলো আমরা আপনাদের সাথে বসবো যে আসলে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কি ঘটনা ঘটছে এবং কতটুকু পরিমাণ ঘটছে। এই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে যদি আমরা আসতে পারি তাহলে আপনাদের গুজবের পেছনে ছুটতে হবে না। আপনারা গুজবের পেছনে ছুটে, আপনারা যে আমাদের বাংলাদেশে হিন্দু মুসলমানের একটা সুন্দর সম্পর্ক আছে, সেই সম্পর্কতে আপনার চির ধরার একটা অপপ্রচেষ্টা, তো আমি মনে করি এগুলো খুবই একটা বাজে বিষয়। আপনার চিলে কান নিয়ে গেছে তাই বলে আপনি কানে হাত না দিয়ে আপনি কি চিলের পাশ দৌড়াবেন নাকি? এখন কি আপনারা কি এখনো কি সেই যুগে আছেন নাকি, চিলের পেছনে দৌড়ানো সেই যুগে? যে যুগে আজকে আমি একটা জায়গায় বসে হাজার হাজার মাইল দূরের মানুষের সাথে আমি কানেক্টিভিটি হয়েছি। যে মোস্তফা ভাই, ধন্যবাদ প্রিয় ভাই। মোহাম্মদ আনোয়ার, দাদা কেমন আছেন? আনোয়ার ভালো আছি, তোমার কাজগুলো আমার খুব ভালো লাগে। এই আনোয়ার ছেলেটা আমার এলাকার ছেলে, গ্রামের ছেলে। তো ওকে আমি দেখি, ওর আমাদের এলাকার যে অসহায় মানুষ আছে, নিপীড়িত মানুষ আছে, সেখানে হিন্দু মুসলমান নাই, সে সবার কাছে সে ছুটে যায়, সবার উপকার করে। সে বিদেশ থেকে, সে যে ফেসবুকটাকে ব্যবহার করে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে, সে বিদেশি প্রবাসীদের কাছে সে এই যে অসহায় মানুষ, এই যে দুঃখী মানুষ, তার আসলে কেউ নাই, কিছু নাই, বিদেশি মানুষই
আনোয়ারের ভিডিও দেখে, আনোয়ারের পোস্ট দেখে আকৃষ্ট হয়, তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান আনোয়ার, গো হেড, এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যেতে হবে, এইভাবে এগিয়ে যেতে হবে, মানুষের কল্যাণে এগিয়ে যেতে হবে, মানবতার কল্যাণে এগিয়ে যেতে হবে। হাই ভাগ্নে, আমার ভাগ্নে সোহেল খুবই ভালো ছেলে, গোয়ালন্দ, রাজবাড়ি গোয়ালন্দে বাড়ি, খুবই ভালো ছেলে। সোহেলকে আমার খুব ভালো লাগে, সে আমার খুব ভালোবাসার মানুষ। আব্দুল্লাহ আবু তাহের, ভালো আছি ভাই, আব্দুল্লাহ আবু তাহের ভাই খুবই একটা ভালো মানুষ, আমার গ্রামের পাশে বাড়ি, ইঞ্জিনিয়ার, ঢাকাতে থাকেন। অত সেও একজন দেশপ্রেমিক মানুষ, সেও বাংলাদেশকে ভালোবাসে। নূর হোসেন নুমানি ভাই, কি অবস্থা ভাই? ভাই এই যে আসলাম, ভারতীয় যারা গুজবে বিশ্বাস করে তাদের সাথে কথা বলার জন্য আসলাম, যে আসুক, তারা আসুক, এসে তারা বলুক, আমরা প্রতিটা ঘটনার আমরা তদন্ত করে দেখিয়ে দেবো যে আসলে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কি ঘটেছিল, সেটা আমরা দেখিয়ে দেব। রফিকুল ইসলাম মনির, খুব ভালো লাগলো ভাই। আনোয়ার, ভালোবাসা অবিরাম, তোমার জন্য সবসময় ভালোবাসা, শুভকামনা। হ্যাঁ, তো যে প্রসঙ্গে ছিলাম আমরা, হ্যাঁ আব্দুল্লাহ তাই ভাই, আপনার জন্য ভালোবাসা রইল। এই যে দেখেন, আপনার এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে কিন্তু আপনার হিন্দু ক্যান্ডিডেট তারা নির্বাচন করছে। তা যদি আপনারা এই যে ধর্মীয় সহিংসতার কথা বলেন, যদি আপনারা যে কি বলা যায়, আপনার এই যে ধর্মের দোহাই দিয়ে যদি আপনারা বলেন আলামিন এগিয়ে যান ভাই, আপনার সচেতনামূলক সামাজিক অ্যাক্টিভিটিস বাংলাদেশের মানুষ একদিন মূল্যায়ন করবে। আলামিন ভাই, প্রিয় ভাই, আসলে মূল্যায়নের বিষয়টা কে কতটুকু করবে সেটা বিষয় না। 1971 সালে এই যে আমাদের সূর্য সন্তান যারা দেশকে ভালোবেসেছিল, যারা দেশের মাটিকে ভালোবেসেছিল, মানুষকে ভালোবেসেছিল, এই যে সূর্য সন্তান, তারা কিন্তু কোনো মূল্যায়নের আশায়, তারা কিন্তু কারুর মনে করেন যে লোভের বশবর্তী হয়ে কিন্তু তারা নিজের জীবনটাকে দেশের জন্য বিসর্জন দেয়নি। এক সাগর রক্তের বিনিময়ে যে বাংলাদেশ, এই বাংলাদেশের যে শহীদ সূর্য সন্তান, তাদেরকে সবসময় আমি লাল সালাম জানাই। আমার প্রেরণা, আমার উৎস, আমার সবকিছু সেই শহীদ সন্তানদের কাছ থেকে শেখা, যে দেশের জন্যে, ভাষার জন্যে নিজের জীবনকে তুচ্ছ করে দেওয়া, নিজের জীবনকে তুচ্ছ করে দেওয়া, এই যে দেশের টান, এই যে ভালোবাসার টান, এটা অনেক বড় কিছু। দাদা একদিন বগুড়াতে আসেন, গণভোটের প্রচারণা করবে একসঙ্গে, ব্যবসার মধ্যে দিয়ে কাজগুলো করি, আগে নিজের তো পেটের ক্ষুধা মিটাইতে হবে প্রিয় ভাই। তবে বগুড়া খুব ভালো জায়গা, আমি আমার চাকরি জীবনে বগুড়া থাকছি, অনেক থাকছি। বগুড়ার আনাজ কানাজ, বগুড়ার আপনার উপজেলা, ইউনিয়ন, বহু জায়গায় আমি ঘুরছি, ইস্পানি কোম্পানিতে ঘুরছি, তারপরে আপনার আবুল খায়ের টোবাকো কোম্পানিতে ঘুরছি, অনেক কোম্পানিতে ঘুরছি। পরে ন্যাশনালে যখন দায়িত্ব পালন করছি তখন বগুড়ায় গেছি, অনেক গেছি। বগুড়া আমার খুব প্রিয় শহর, এবং বগুড়া ঢাকার পরে যে আধুনিক মানের শহর, মানুষের মন আধুনিকতা, ঢাকায় কোনো একটা প্রোডাক্ট আনলে সাথে সাথে কিন্তু সেটা বগুড়া শহরে চলে যায়। তো বগুড়া খুব ভালো শহর। তো কই নাই কোনো দাদা নাই, ইন্ডিয়ান দাদা নাই? আমার আইডিতে দেখে অনেকে আছেন, গালাগালি করেন বিশ্রী ভাষায়, অনেককে আমার ব্লক মারতে হয়। তা কই আজকে, কই সকালে তো স্ট্যাটাসটা দিয়েছিলাম যে আসেন আমরা আলাপ করি, গুজবে বিশ্বাসী না হয়ে আমরা বাস্তবতার সাথে আসি। আমরা তথ্য প্রমাণের যুগে, এখন তথ্যের যুগ, অবাধ তথ্যের যুগ। এখন সারা বিশ্বের তথ্য আদান প্রদানের যে সময়, এই সময়ে গুজবে কান দেওয়া, সে চিলে কান নিয়ে যাওয়া গল্পের মতো, যেটা হাস্যকর। তো আপনারা কেন আপনারা হাস্যকর এমন চরিত্র অবতীর্ণ হবেন? কেন আপনারা একজন জোকারের চরিত্র অবতীর্ণ হবেন? হতে পারে জোকার, আপনাদের দেশের রাজনৈতিক নেতা তারা ক্ষমতা লোভে জোকার হতে পারে, কিন্তু আপনারা যারা সচেতন, যারা ভালো মানুষ, তারা কেন ওই জোকারদের সাথে আপনারাও ওরকম জোকারি করবেন? তো আসেন, নিউজ কার্ড দেখান বাংলাদেশের কোথায় কে ঘটছে, ঠিক আছে? কোথায় ধর্মের কারণে একজনের উপর আঘাত আনা হয়েছে, কোথায় ধর্মের কারণে একজনকে হত্যা করা হয়েছে, দেখান, এগুলো দেখান, আমরা দেখি, আমরা আপনাদেরকে জানাই। সাকিব ভাই, কাজে খুবই ব্যস্ত আছি। ওকে ব্রাদার, আগে কাজ, ঠিক আছে, তারপর অনলাইনে তো আছি। আপনার কমেন্টস তো আমি পাচ্ছি, আমার পোস্টে তো পাই, কমেন্টস পাই, লাইক পাই, খুব ভালো লাগলো। হ্যাঁ, তো বিষয়টা আছে এরকমই।
যে এই যে বাজার নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে আপনার অনেক হিন্দু প্রার্থী আছেন যারা আপনার নির্বাচন করছেন, ঠিক আছে। তো সেরকম জায়গায় গিয়ে যদি সাম্প্রতিক যদি হাঙ্গামা করা হতো, সাম্প্রতিক যদি মারামারি করা হতো, তাহলে এরা নির্বাচনে আসার সাহস পেত না। এটা কিন্তু সংসদ নির্বাচন, এমপি নির্বাচন, পার্লামেন্টারি নির্বাচন, এটা অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন। শুধু বাংলাদেশ না, প্রত্যেকটা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। তো আমরা গুজবে না যাই, আমরা আমাদের যে অন্তরের টান, আমাদের ভিতরে যে ভালোবাসার যে বিষয়গুলি, সেই বিষয়গুলি নিয়ে আমরা একজন আর একজনের ভালো কাজকে আমরা উৎসাহিত করি, আমরা একজনকে আর একজনকে গালাগালি না করি। আপনি ভারতের বাসিন্দা, ভারত আপনার জন্মভূমি হোক বা ভারত এখন আপনার বসতভূমি হোক, আপনি ভারতকে ভালোবাসবেন, এটাই স্বাভাবিক। বাংলাদেশ আমার জন্মভূমি, আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশে বসবাস করি, এই দেশে আমি আমার জীবন চালাই, আমার পরিবার নিয়ে চালাই। তো তেমন জায়গায় আমি আমার দেশকে ভালোবাসবো, এটাই স্বাভাবিক। আপনি আপনার দেশকে ভালোবাসবেন, এটাই স্বাভাবিক। তো কমেন্টসের একটু উত্তর দিতে হবে। আহমেদ বিন শরীফ, ভালোবাসা অবিরাম, ভারত থেকে। আহমেদ বিন শরীফ, এই যে ভারত বাংলাদেশ কাঁটাতারের বেড়া, এখন এই প্রযুক্তির যুগে কাঁটাতারের বেড়া আসলে আমাদেরকে আটকে রাখতে পারবে না, কারণ আমাদের কাঁটাতারের বেড়া লাফিয়েও পারে, আমাদের যা দরকার নেই আপনারও লাফিয়ে পারে, আসার দরকার নাই। আমরা এই প্ল্যাটফর্মে আমরা একজন আরেকজনের ভালো কাজকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি, আমরা একজন আরেকজনকে ভালোবাসতে পারি, তার বন্ধু হতে পারি। কাইসার রাশিদ, সবার আগে আমরা বাংলাদেশি, এটাই মনে রাখতে হবে। অবশ্যই অবশ্যই আমরা বাংলাদেশি। কারণ আছে, আমি এখন বলতে পারবো না যে আমি আমেরিকান, আমি বলতে পারবো না যে আমি অমুক, কারণ আমরা সবাই বাংলাদেশি। তারপরে আমরা বাঙালি। এই যে বাঙালি বিস্তৃত, বাঙালি পৃথিবীর বিভিন্ন দেশে আছে বাঙালি, কিন্তু তারা কেউ আমেরিকান বাঙালি, কেউ ভারতীয় বাঙালি, কেউ নেপালি বাঙালি। আহমেদ বিন শরীফ ভাই, আসাম থেকে কলকাতা থেকে বহু মানুষদেরকে পুশব্যাক করতেছে বাংলাদেশ পড়া ভারতীয় মানুষ, কিন্তু 150 কোটি 42 লক্ষ মানুষ ভালো নয়। 42 লক্ষ মানুষ হয়ে গেছে ভারতে ভোটার লিস্টে, তার জন্য কেমন করতেছে সরকার, কোনো সরকার ভালো নাই, ওরা আসে 5 বছরের জন্য মানুষদের কষ্ট দেওয়ার জন্য। বর্তমানে রাজনীতি আপনার সুবিধা ভোগীদের হাতে চলে গেছে, রাষ্ট্রীয় ক্ষমতা এই সুবিধা ভোগীদের হাতে চলে গেছে, যার কারণে যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে এরা সহ এদের আশেপাশে চাকর বাকর, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ঠিক আছে, সবাই মনে করেন যে ভোগ বিলাসে মত্ত থাকে। আর ওদের ওই ভোগ বিলাসের মত্ত থাকার যে মানসিক যে মানে যে নষ্ট মানসিকতা, সেই নষ্ট মানসিকতা প্রভাব এসে আমাদের উপরে পড়ে। ধন্যবাদ আপনাকে আনোয়ার। আনোয়ার ছোট ভাই, খুব ভালো ছেলে। আনোয়ার কি লিখছে ছোট ভাই? লাইভটা যারা দেখছেন সবার উদ্দেশ্য করেই বলতে চাই, আমাদের 12 বাজারে একটা হিন্দু মহিলা কিন্তু আগুনে পুড়ে গিয়েছিল, মুসলমানরাই কিন্তু তাকে চিকিৎসা করে বাঁচানোর অনেক চেষ্টা করেছে। তাই সবাইকে বলি গুজবে কান দেবেন না। ওই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম আপনাদেরকে যে আনোয়ার কিন্তু সে সামাজিক কাজ করে এবং সে নিজের পকেটের পয়সা খরচ করে বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি যায়, অসহায় দরিদ্র মানুষের বাড়ি বাড়ি যায়। তো দেখেন আপনারা এখানে, দেখেন আনোয়ারের কমেন্টস, দেখেন আপনারা। প্রয়োজনে ভারতীয় দাদা আপনাদেরকে বলছি, এই যে আনোয়ার সেটা মুসলমান ছেলে, সে কি দাবি করছে? সে দাবি করছে যে আমাদের গ্রামে, আমার বাড়ি কিন্তু 12 বাজার, ওই আনোয়ার আমার এলাকার ছেলে, যদিও আমাদের গ্রাম ভিন্ন কিন্তু আমার এলাকার ছেলে। তো ওই যে সে যেটা লিখছে যে একজন হিন্দু মহিলা সে আগুনে পুড়ে গেছে, গরিব, তাকে এই মুসলমানরাই সাহায্য সহযোগিতা করে তাকে বাঁচিয়েছে। আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে সেই মহিলাকে প্রয়োজনে আমরা তার ভিডিও আমরা আপনাদের সামনে হাজির করব।
তো এই যে বাংলাদেশ, এই বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ, এই যে বাংলাদেশ, এই বাংলাদেশ হচ্ছে ভালোবাসার বাংলাদেশ। এখানে হিন্দু মুসলমান এখানে সবাই মিলেমিশে আছে। এই বাংলাদেশে হিন্দুরা রাজনীতি করে, এই বাংলাদেশে হিন্দুরা ব্যবসা করে, এই বাংলাদেশে হিন্দুরা সরকারি চাকরি করে, এই বাংলাদেশে হিন্দুরা করে নাকি? এই বাংলাদেশে মুসলমানদের পাশাপাশি হিন্দুরা সবকিছুই করে। তো এখন আপনি যদি পলিটিক্স করতে যান, পলিটিক্স করতে গেলে সেখানেতে সংঘর্ষ থাকেই। সেটা তো আপনার দেশেও থাকে, ভারতেও থাকে, এটা তো বিশ্বের সব জায়গায় কম বেশি থাকে, গণতান্ত্রিক রাষ্ট্রও থাকে। সেখানে হয়তো হিংস্র ভাব থাকে না, কিন্তু তারপরে বিরোধিতা থাকেই, বিরোধী দল থাকবেই। তো সেরকম জায়গায় দেশ বুঝে, অবস্থা বুঝে, সিচুয়েশন বুঝে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে যায়। কিন্তু এই ঘটনায় যদি রং লেগে যায় আপনার সাম্প্রদায়িকতার, তাহলে তো খুবই গুজবে কান, মানে সেটা চিলে কান নেওয়ার মতনই অবস্থা এবং খুবই দুঃখজনক বিষয়। তো রেগুলারে আমরা থাকবো, এরকম প্ল্যাটফর্মে থাকবো। আপনাদেরকে অলওয়েজ ওয়েলকাম। আসাম বলেন, ত্রিপুরা বলেন, কলকাতা বলেন, পশ্চিম বাংলা বলেন, অলওয়েজ অলওয়েজ আপনাদের জন্য আমরা আছি। আপনারা গুজবে কান দেবেন না প্লিজ, কোনো গুজবে কান দেবেন না, ঠিক আছে? গুজবে কান দেবেন না। আর আমার পোস্টে, আপনারা আমার পোস্টে খারাপ ভাষায় কোনো লেখা লিখবেন না। আপনারা ভদ্র ভাষায় লেখেন, সুন্দর ভাষায় লেখেন। যদিও আমি অনেক ব্যস্ত মানুষ, আমি ব্যবসা করি, সেখান থেকে আমি জীবন চালাই। তারপরে আমি বর্তমান সময়ে একটু সাংবাদিকতা কাজ নিয়েও একটু কাজ করতে হচ্ছে, সেখানেও সময় দিতে হয়। আবার এই সোশ্যাল মিডিয়া চালাইতে হয়, ইউটিউব চালাইতে হয়, সব মিলে আমি অনেক ব্যস্ত মানুষ। তো সবার মন্তব্যে সবসময় আমি মনোযোগ দিতে পারি না। মন্তব্য পেলে আমি অনেকে ফোন করি, হোয়াটসঅ্যাপে ফোন করি, মেসেঞ্জারে ফোন করি, মোবাইল ফোনে ফোন করি। তো আপনারা আমার সাথে কথা বলবেন। আপনারা খারাপ ভাষায় যে ভাষাগুলো লেখেন, ও ভাষাগুলো পড়তে গেলেও খুব খারাপ লাগে, নিজের মনটাই নোংরা, মানে নোংরা লেগে যায়, নিজের মনে নোংরা লেগে যায়। তো আমি আসলে আমার মনে নোংরা লাগাতে চাই না, তাই আমি এই ম্যাক্সিমাম আইডিগুলোকে আমি ব্ল্যাক লিস্টে দিয়ে দিই। আমার আইডিতে অনেক ব্ল্যাক লিস্টে চলে গেছে। তো আশা করি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখেন। আপনাকে কেন আমি ব্ল্যাক লিস্টে দিব? আপনার ভাষা ভালো করেন। আপনার ভাষা তো বিশ্রী হবে কেন? পরিবার নিয়ে, মা বাবা নিয়ে কেন আপনারা এরকম বিশ্রী বিশ্রী কথাবার্তা আপনারা লিখবেন? এটাকে আপনাদের পরিবারের শিক্ষা? আপনার পরিবার থেকে কে শিক্ষা দিয়েছে নাকি আপনাদেরকে? আপনারা নিজেদেরকে অনেক বড় বড় মনে করেন, অথচ আপনাদের ভাষা দেখলে মানে খুবই ঘৃণা লাগে, গাড়ির ভিতরে ঘিন 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 করে, ঠিক আছে? আর আমি তো আপনাদের অন্য প্রসঙ্গগুলো উঠালামই না। তো যাই হোক, যদি ভিতরে মেধা থাকে, যদি জ্ঞান থাকে, তাহলে আসবেন, সবসময় আসবেন, তর্কে আসবেন, যুক্তি তর্কে আসবেন, ঠিক আছে? নোংরা ভাষায় কথা বলবেন কেন? নোংরা ভাষায় লিখবেন কেন? ঠিক আছে? আপনার মেধা সুন্দরভাবে প্রকাশ করেন, আপনার মেধাকে সবসময় সম্মান জানাই, ঠিক আছে? মোহাম্মদ সিফাত শরীফ, হ্যাঁ সিফাত ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। তো এই যে আমাদের যে চলমান লাইভ প্রোগ্রাম, এটা রেগুলার থাকবে। এটা আপনাদের যারা ভারতীয় দাদা আছেন, আপনাদের প্রতি সবসময় আহ্বান থাকবে, আপনারা গুজবে কান দেবেন না। বাঙালি, আপনারা ভারতের বাঙালি, আমরা বাংলাদেশের বাঙালি, কিন্তু বাঙালির ভাষা, বাঙালি সাহিত্য সবকিছুর ভিতরেই বাঙালি টান থেকে যায়, ঠিক আছে? তো সেরকম জায়গায় গিয়ে গুজবে আমরা কান না দিই। নাসিব তাহমিদ, আদাব কাকা, হ্যাঁ নাসিব আদাব, চালিয়ে যান। হ্যাঁ চালিয়ে যাচ্ছি, রেগুলার চালিয়ে যাচ্ছি, এখন থেকে আরো চালাবো। তো নাসিব ভালো থেকো। মরিদা আহমেদ, কেমন আছেন দাদা? হ্যাঁ আছি, ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। তো এই যে আমাদের বাংলাদেশ, আমাদের বাংলাদেশের মুসলমানরা খুবই ভালো। এই যে দেখেন আপনারা, এই যে কমেন্টসে কোনো হিন্দু কমেন্টস আছে? দেখেন আপনারা, সবই কিন্তু মুসলমানদের কমেন্টস। মুসলমান কেউ আমার মানে আমাকে কাকা ডাকে, কেউ দাদা ডাকে, ঠিক আছে? কেউ নাম ধরে ডাকে, কত মানুষ কতভাবে আমাকে ডাকে, সব মুসলমান কিন্তু সবাই এভাবে ডাকে, আর আমি এইভাবেই সবার সাথে মিশি। আহমেদ বিন শরীফ ভাই, দেশের জন্য যদি লাগে জীবন দিতে তাহলে দিয়ে দিও, কোনো আপত্তি নেই। এটাকে দেশপ্রেম। 1971 সালে
দিয়েছিল। এক সাগর রক্তের বিনিময়ে যে আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশের সূর্য সন্তান, তারা 52 সালে ভাষার জন্য রক্ত দিয়েছে, তারা 71 সালে ভূমির জন্য রক্ত দিয়েছে। তো এই যে বীর বাঙালি, এই যে বর্তমান বাংলাদেশি, এই বীর বাংলাদেশি সবসময় দেশকে, দেশের মাটিকে রক্ষা করার জন্য তারা সদা প্রস্তুত থাকে। যেটা 1971 সালে পাক সেনাবাহিনী বুঝেছিল, পাক হানাদার বাহিনী বুঝেছিল। তারা মনে করেছিল কি যে এই গুলি করে, মানুষ হত্যা করে তারা পূর্ব পাকিস্তানের যে দেশপ্রেমিক মানুষ আছে, সে দেশপ্রেমিক মানুষের কণ্ঠরোধ করতে পারবে। কিন্তু আসলে তারা মৌচাকের ঢিলে ঢিল ছুঁড়েছিল, যার ফল তাদের এখনো ভোগ করতে হচ্ছে। তো যাই হোক, ইদানিং পাকিস্তানের সাথে বাংলাদেশের সুসম্পর্ক গড়ে উঠছে। একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের অবশ্যই সুসম্পর্ক থাকা উচিত, আর সবকিছুই ন্যায্যতার ভিত্তিতে হওয়া উচিত। ন্যায্যতার ভিত্তিতে যদি হয় তাহলে সেটা অবশ্যই দেশের জন্য, এবং যারা ন্যায্যতার ভিত্তিতে কাজগুলো করে তারাই দেশপ্রেমিক। হ্যাঁ, হাসনাত হাসান দাদা, আপনি আমি যে ধর্মের মানুষ হই না কেন, আমাদের প্রথম পরিচয় আমরা বাংলাদেশি। অবশ্যই অবশ্যই হাসনাত, এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশ, এই বাংলাদেশই আমাদের বাংলাদেশ। এই জন্য বাংলাদেশ বিশ্বের ভিতরে একটা গর্বিত বাংলাদেশ। এই বাংলাদেশের সন্তানরা সূর্য সন্তান। এরা ভাষার জন্য 52 সালে জীবন দিয়েছে, এরা 71 সালে মুক্তিযোদ্ধার জন্য জীবন দিয়েছে, এরা 24-এ গণ অভ্যুত্থানে জীবন দিয়েছে, এরা এরশাদের আমলে জীবন দিয়েছে। এরা জীবন দেয়নি কোন আমলে? প্রত্যেকটা সরকারের আমলে এরা জীবন দেয়। কোথাও ছাত্র জীবন দেয়, কোথাও কৃষক জীবন দেয়, কোথায় মুঠে জীবন দেয়, কোথায় শ্রমিক জীবন দেয়। সাকির ভাই, আপনার ইসে আসি, কমেন্টসে আসি। আমার এলাকায় অনেকগুলো হিন্দু ফ্যামিলি আছে, আমার বাড়ির পাশে ছিল, কোনোদিন ওই খারাপ আচরণ মুসলমানদের কাছ থেকে পাই নাই, অত্যাচার নির্যাতন পাই নাই। এখন আমার এলাকায় 10% হিন্দু বাড়ি আছে, সবকিছু সুবিধা পাচ্ছে। গুড, ভেরি গুড, খুব ভালো লাগলো। আমার এলাকায় গ্রাম্য জগন্নাথপুর 4 জন টিচারের মধ্যে 3 জন হিন্দু, নারী 1 জন, পুরুষ মাস্টার আছে। এটা কি প্রমাণিত হয় না সুবিধা হিন্দুরা, মহিলারা পাচ্ছে? অবশ্যই 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 অবশ্যই। বাংলাদেশের সরকারি চাকরি বলেন আপনি, বাংলাদেশে বেসরকারি চাকরি বলেন, বাংলাদেশে আপনি যাই বলেন না কেন, কোথাও আপনার হিন্দু মুসলমান বিবেচনা করা হয় না। এখানে যে যার কোয়ালিটি অনুযায়ী, যে যার আপনার চ্যানেল অনুযায়ী, ঠিক আছে, বিভিন্নভাবে বিভিন্ন মানুষ এখানে তারা বিভিন্ন কাজ করে, ঠিক আছে, তারা তাদের জীবন নির্বাহ করে, ঠিক আছে। এখানে আসলে ওটা দেখা হয় না। ধন্যবাদ ভাই, আপনারা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছেন। দাদা, খারাপ কমেন্ট এরা যাবেন, খারাপ কমেন্ট এড়িয়ে যাবেন। হ্যাঁ, গুড, ভেরি গুড। হ্যাঁ, খারাপ কমেন্ট আমি এড়িয়ে যাই, অলওয়েজ এড়িয়ে যাই। ওটা আমি প্রথমে ওকে ব্লক মারি, তারপরে ওটারে মুছে দিই, ডিলিট করে দিই, ঠিক আছে। ওটা আমি রাখি না, আমার কোনো পোস্টের আমি কোনো খারাপ কমেন্টস আমি রাখি না, ঠিক আছে। নজরুল ভাই, আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। নজরুল ভাই খুবই ভালো মানুষ। আমি যখন বগুড়াতে আবুল খায়ের টোবাকোতে চাকরি করছি, তখন নজরুল ভাই সেও ছিল, সেও অনেক ভালো মানুষ, সেও আমার সিনিয়র, তো আমাকে অনেক সহযোগিতা করেছে নজরুল ভাই। তারপর আরেকজন হচ্ছে মাহমুদ ভাই, এরা খুবই আমাকে ভালোবেসেছে। আমি একটা হিন্দু, কিন্তু কখনোই তারা মনে করে নাই যে আমি হিন্দু। তারা বন্ধুর মতো আমার সাথে মিশেছে। নজরুল ভাই তো আছে, আপনারা ইচ্ছা করলে নজরুল ভাইয়ের কাছে আপনারা জিজ্ঞাসা করতে পারেন আমি মিথ্যা কথা বলছি নাকি আমি সত্যি কথা বলছি। ওই দেখেন নজরুল ভাই আছে, দেখেন, আপনারা লাইভ চেক করলে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। তো নজরুল ভাই সে খুবই ভালো মানুষ, মাহমুদ ভাই সে খুবই ভালো মানুষ, এরা দুজনে আমার বন্ধু মানুষ। এদের সাথে আমি অনেক ঘুরেছি, ঠিক আছে। আমরা মোটরসাইকেলে সারাদিন ঘুরে বেড়াতাম, কারণ আমাদের কাজটাই ছিল ঘোরা, ঠিক আছে। আমি ছিলাম ট্রেড প্রমোশনে, ওরা ছিল সেলসে, ঠিক আছে। সব মিলে মোটরসাইকেলে সারাদিন ঘুরে বেড়াতাম, ঠিক আছে। মানুষের সাথে মিশে বেড়াতাম। যেহেতু আমরা সিগারেট কোম্পানিতেই চাকরি করছি, ঠিক আছে। আবুল খায়ের টোবাকো বাংলাদেশের একটি বড় সিগারেট কোম্পানি, ম্যানুফ্যাকচারিং এবং মার্কেটিং কোম্পানি। তো আমরা এখানে একসাথে চাকরি করছি। হ্যাঁ, নিশ্চয় ভাই,
ভাই আপনাকে ধন্যবাদ, আপনি অসাধারণ কাজ করছেন, এভাবে এগিয়ে যান। ভারতীয়দের উদ্দেশ্যে একটা কথা বলেন, তারা বলে যে ভারত বাংলাদেশে খাওয়ায়, আমরা যদি তাদের পণ্য না কিনি তাহলে তাদের ব্যবসায়ীরা না খেয়ে মরতে হবে, আমরা অন্য যে কোনো দেশ থেকে পণ্য আমদানি করতে পারি। এটা তারা বুঝতে পারে না কেন? হ্যাঁ, এটা আসলে তারা আগে বুঝতে পারে নাই, ঠিক আছে, কিন্তু 24 সালের পর থেকে তারা বোঝা শুরু করেছে যে আসলে ভারতের উপরে বাংলাদেশ ডিপেন্ডেড না, ঠিক আছে। 1972 সাল থেকে 2024 সাল পর্যন্ত ভারত একচেটিয়া বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য সহ সবকিছুই করে গেছে, ঠিক আছে। বাংলাদেশের থেকে ভারত প্রচুর পরিমাণে ব্যবসা নিয়েছে, ঠিক আছে। তো আসলে এই যে বিজনেস এখন ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস, এখন উন্মুক্ত অর্থনীতি, এই যে উন্মুক্ত অর্থনীতির এই সময়ে কোনো দেশ কোনো দেশের উপরে ডিপেন্ডেড থাকতে পারে না, বিশেষ করে বাংলাদেশ। কারণ বাংলাদেশের যে পপুলেশন, এই পপুলেশনের বড় একটা অংশ এখন যুব সমাজ, যারা পৃথিবীর বিভিন্ন দেশে তারা ছড়িয়ে আছে, যারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে ছড়িয়ে আছে, ঠিক আছে। এই যে যুব সমাজ, এই যুব সমাজকে আসলে কখনো আটকে রাখা সম্ভব না। আর এই কারণেই 24-এর পরে ভারত বাংলাদেশের উপরে বিভিন্নভাবে সে বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছে, ঠিক আছে, কিন্তু কোনো তাইতে ভারত সফল হয় নাই। উপরন্তু এই কাজগুলোতে আরো ভারত ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে ভারতের পশ্চিম বাংলা, তারপরে আপনার আসাম, ত্রিপুরা, এই যে এলাকায়, এই এলাকার যে অর্থনীতি, এই অর্থনীতি কিন্তু বাংলাদেশের একটা অনেক বড় অবদান ছিল এদের অর্থনীতিটাকে টিকিয়ে রাখার জন্যে। তো আপনারা দেখছেন, তো পরবর্তীতে দেখছেন, যারা সচেতন আছেন তারা দেখছেন যে আপনার কি অবস্থা, আপনার কলকাতার কি অবস্থা, কলকাতার ব্যবসায়ীরা হাউ মাউ কান্নাকাটি, ঠিক আছে, আসাম, ত্রিপুরা, ঠিক আছে, কি অবস্থা। তো এই যে অবস্থা, এই অবস্থা তারা তৈরি করেছে, কিভাবে তৈরি করেছে? তারা বাংলাদেশকে সাহায্য করার জন্য, কিন্তু আসলে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্ততে নিজেকে যে পড়তে হয় তার প্রমাণ তারা পেয়েছে। তো আশা করি তাদের বুদ্ধি হবে। যে কোনো রাষ্ট্রের সরকার পরিবর্তন হলে, যে কোনো রাষ্ট্রের পরিবেশ পরিবর্তন হলে পার্শ্ববর্তী দেশ সে দেশের জনগণের সাথে কাজ করে। কোনো রাষ্ট্র কোনো রাজনৈতিক দলের সাথে, কোনো রাষ্ট্র কোনো নেতার সাথে কাজ করে না, তারা জনগণ নিয়ে কাজ করে। জনগণ যেদিকে যায় বন্ধুপ্রীতম রাষ্ট্রগুলো সেদিকেই যায়, ঠিক আছে। তো যাই হোক, বাংলাদেশ এখন আর ভারতের উপরে ডিপেন্ডেড নেই। আশা করি সামনের দিকে আরো এগিয়ে যাবে। চীন ইনভেস্ট করছে, ঠিক আছে, অনেক দেশ ইনভেস্ট করছে, অনেক দেশ এগিয়ে আসছে। হ্যাঁ, তো আমাদের দেশের সামনে নির্বাচন, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, নতুন সরকার গঠন হবে। তো এদিকে সচেতন ছাত্র সমাজ আছে, সচেতন গণমানুষ আছে। আর সাকির ভাই, আপনার কি, আমার একজন হিন্দু বন্ধু আছে, প্রয়োজন হলে লাখ টাকা চাইলেও পাই, খুবই ভালো মানুষ। কয়েকদিন আগে ক্যালিফোর্নিয়া থেকে আমাকে ফোন করেছিল এক ভাই, কারণ আমার পোস্ট আমার ভিডিওগুলো দেখে উনি খুব প্লিজড, অনেকে প্লিজড হয়, অনেকে আমাকে ফোন দেয়। তো উনি খুব দুঃখের সাথে ওনার এক হিন্দু বন্ধুর কথা বললো, ঠিক আছে। তো সেই হিন্দু বন্ধুর 1 লাখ টাকা দরকার ছিল, ক্যান্সারের রোগী। তো উনি প্রথমের কাগজপত্র, উনি মেডিকেলের সাথে সম্পৃক্ত আমেরিকাতে। তো উনার কাগজপত্র নেওয়ার পরে দেখে বন্ধুর আর উনার বাঁচবে না। তারপরেও কলকাতায় তার চিকিৎসার জন্য 1 লাখ টাকা দরকার ছিল। তো উনি তাকে বলেছিল যে সে টাকার ব্যবস্থা করবে। তো সে ওখান থেকে এলাকার আরেকজন ধনী হিন্দু ব্যবসায়ীকে ফোন দিয়েছিল যে তাকে সহযোগিতা করা যায় কিনা। তো সেরকম জায়গায় সে তাকে উত্তর দিয়েছিল যে আমি হিন্দু বলে তুমি নরম জায়গা পেয়ে আমারে ফোন দিয়েছো। তো সেই কথাটা বলার সময় কেঁদে ফেলেছিল। তো যাই হোক, সে 1 লাখ টাকা সে দিয়েছিল। সে তার ছোট ভাইয়ের সাথে যোগাযোগ করে, তার বাংলাদেশে তার চাচার সাথে যোগাযোগ করায় দিয়ে, এভাবে লিঙ্ক করে সে টাকা সে দিয়েছিল। সে চিকিৎসা করে এসেছিল, আসার পরে তার সে বন্ধুটি মারা যায়। তা এই যে বিষয়, এই যে হিন্দু বন্ধুর জন্য একটা মুসলমান বন্ধুর তার যে প্রাণ কাঁদে, সে তাও তার সাথে শুধু কলেজ জীবনে একটু তার লেখাপড়া, কলেজ জীবনটার বন্ধু ছিল সে। এরপরে তারা বিভিন্নভাবে ভাগ হয়ে যায়, ইনি চলে যায় খুলনা কুয়েটে, সেখান থেকে পরবর্তীতে উনি স্কলারশিপ নিয়ে উনি বাইরে চলে যায়। তা এই যে বন্ধুত্বটা, এই বন্ধুত্বটা কিন্তু আসলে সে মুসলমান আর ইনি হিন্দু, ঠিক আছে। তো আসলে আমাদের দেশটাকে আমরা হিন্দু মুসলমান সবাই আমরা মিলেমিশেই থাকি। হ্যাঁ আনোয়ার দাদা, সুন্দর উপস্থাপনা করছেন, খুব ভালো লাগলো। তুমি ভালো মানুষ, তাই তোমার ভালো কিছু
সবকিছু তোমার কাছে ভালো লাগে, খুব ভালো লাগে তোমার পোস্টগুলো, আর তুমি সমাজের কাজগুলো চালিয়ে যাও ছোট ভাই। তোমার প্রতি সবসময় আমার দোয়া ভালোবাসা আছে। এমজে হোসাইন, রাইট, আপনাকে অনেক ধন্যবাদ ভাই সাপোর্ট দেওয়ার জন্য। আমিনুল ইসলাম, দাদা আপনার সাথে আলোচনায় অংশগ্রহণ করতে চাই আগামীতে কোনো প্রোগ্রামে। হ্যাঁ অবশ্যই অবশ্যই আমিনুল ভাইয়া, অল্প কিছু পরে ইউটিউবে টকশো শুরু করব। হ্যাঁ ইউটিউবে টকশো শুরু করব, সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আসা হবে, সেখানে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। সপ্তাহে আমরা 2-3টা টকশো প্রোগ্রাম করব, সেখানে ক্রমান্বয়ে আমরা সবাইকে নিয়ে আসবো। আমাদের ইউটিউব চ্যানেল আপনারা ইউটিউবে গিয়ে প্রথম দেশ সার্চ দিলে পেয়ে যাবেন, PROTHOM, তারপরে স্পেস দিয়ে দেশ, DESS, বা আপনারা গুগল ভয়েসও যদি বলেন যে প্রথম দেশ, তাহলে দেখবেন প্রথম দেশ চলে আসবে, সেখানে লোগো আছে দৈনিক প্রথম দেশের, সে লোগো দেখে আপনারা বুঝতে পারবেন। তো আমাদের এই ইউটিউব চ্যানেলটা 1,35,000 সাবস্ক্রাইবার আছে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করি যে আমাদের এই ইউটিউব চ্যানেলটা, এই ইউটিউব চ্যানেলে অনেকেই আগ্রহী হচ্ছেন, অনেকেই ভিডিও দিচ্ছেন। তো আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেন, বিভিন্ন ধরনের ভিডিও দেন। আপনি প্রবাসে থাকলে সেখানকার ভিডিও দেন, আপনি দেশে থাকলে সেখানকার ভিডিও দেন, আপনি চলার পথে ভিডিও পাইলে ভিডিও দেন। তবে আপনাদের কাছে অনুরোধ, কোনো ব্যক্তি চলার পথে যদি দেখেন কোনো ব্যক্তি সে দুর্ঘটনায় পতিত হয়েছে, কোনো ব্যক্তি বিপদগ্রস্ত হয়েছে, তো অনুগ্রহ করে আপনারা প্রথমে গিয়ে তাকে সেভ করবেন। তারপরে আপনারা তাকে সেভ করার পরে তার বক্তব্য নিয়ে আপনারা ভিডিও বানাবেন। কিন্তু একজন ব্যক্তি সে দুর্ঘটনায় পতিত হয়ে তার জীবন চলে যাচ্ছে, আর আপনারা ক্যামেরা নিয়ে আপনারা ছুটে যাচ্ছেন তার ছবি, তার ভিডিও করতে, এই যে জঘন্য মন মানসিকতা, এরকম জঘন্য মন মানসিকতা আমি আশা করি যে আমাদের দেশের মানুষের ভিতরে যেন এরকম জঘন্য মন মানসিকতা যেন না থাকে। হ্যাঁ আনোয়ার, হ্যাঁ ভালো কাজ করতে গেলে তোমার শত্রু হবেই। আর আমাদের এলাকায় এরকমই, আমাদের কালীগঞ্জ 12 বাজার এলাকায় কেউ তো ভালো কাজ করতে চায় না বা করতে আগ্রহী না, আবার কেউ যদি ভালো কাজ করতে যায় তাহলে তাকে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়, তাকে বিভিন্নভাবে বিপদে ফেলার চেষ্টা করা হয়। তবে আমি তোমার পাশে আছি, তোমার যে কোনো মিডিয়া সাপোর্টে আমি আছি, তুমি চালিয়ে যাও। তুমি যখনই মিডিয়া সাপোর্ট তোমার দরকার হবে তুমি আমাকে বলবা, আমি তোমাকে মিডিয়া সাপোর্ট দেব। অবশ্যই তোমার জন্য আমি দোয়া করি আনোয়ার। তো আজকে কোনো ভারতীয় আইডি পেলাম না পেলাম তাদের কোনো প্রশ্ন, না পেলাম তাদের কোনো অভিযোগ। তো সব মিলে ভারতীয় আইডি আপনাদেরকে আবারও আহ্বান জানাচ্ছি যে সব সময় আসেন, আপনারা আপনাদের যে অভিযোগগুলো থাকবে, আপনাদের যে রিকোয়ারমেন্ট থাকবে সেগুলো দেন। আমরা আপনাদের রিকোয়ারমেন্টগুলো নিয়ে আমরা আলাপ করব, আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। প্রয়োজন আমরা সেই এলাকায় যাব, তদন্ত করব, সেই ভুক্তভোগী পরিবারের সঙ্গে আপনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে আমরা আপনাদেরকে কথা বলিয়ে দেব, ঠিক আছে, যে আসলে প্রকৃত ঘটনাটা কি। কিন্তু কাঞ্চন তালুকদার ভাই, দাদা অনেক অনেক দোয়া ভালোবাসা রইল, আপনার প্রতি অনেক ভালোবাসা রইল, আমার দোয়া রইল। তো যে প্রসঙ্গে ছিলাম, আপনারা আমাদেরকে দেখাবেন, প্রয়োজনে আমরা সেখানে যাব, সেখানে যে আমরা তদন্ত করব, তদন্ত করে আমরা আপনাদেরকে প্রকৃত ঘটনাটা আমরা আপনাদেরকে দেখিয়ে দেব, আমরা প্রকৃত ঘটনাটা আপনাদেরকে জানিয়ে দিব। কিন্তু আপনারা গুজবে কান দিবেন না, আপনারা গুজবে কান দিয়ে এই যে আমাদের বাংলাদেশের ভালো ভালো মানুষ, তাদের উপরে আপনারা দোষারোপ করবেন না। তবে খারাপ মানুষ যে বাংলাদেশে নেই তা না, বাংলাদেশে খারাপ মানুষও আছে। এই খারাপ মানুষগুলো সবারই ক্ষতি করে, এখানে ওরা ধর্ম দেখে না, খারাপ মানুষের কোনো ধর্ম থাকে না। এরা আপনার সব হিন্দু মুসলমান সুযোগ যারে পায় তারই ক্ষতি করে, ঠিক আছে। তো খারাপ মানুষ আমাদের দেশে আছে, আমাদের দেশে খারাপের থেকে ভালো মানুষের সংখ্যা অনেক 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 বেশি, ঠিক আছে। তো যার কারণে মনে করেন যে খারাপ মানুষরা আমাদের দেশে খুব বেশি বৃদ্ধি পেতে পারে না। অন্যরা যখন অন্য খারাপ মানুষগুলো খারাপ হওয়ার চেষ্টা করে, তখন দেখে যেখানে ভালো মানুষের সংখ্যা বেশি, তখন তারা উৎসাহ হারিয়ে ফেলে, ঠিক আছে। তো আমরা সচেতন আছি। আর আপনাদেরকে তো আগেই বললাম, 52 সালে ভাষার জন্য আমাদের ভাইরা জীবন দিয়েছে, 71 সালে দেশ স্বাধীনের জন্য
মাটি রক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিয়েছে। হ্যাঁ, শাহিদ আহমেদ ভাই, আপনার মন্তব্যটা সত্য তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমার এই লাইভে এসে কমেন্টস করার জন্য। তবে আপনাদেরকে আবারও বলছি, আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা দেখেন। হ্যাঁ, দৈনিক প্রথম দেশ লোগো আছে, কিন্তু আপনি ইউটিউবে সার্চ দেবেন প্রথম দেশ ইংরেজিতে, PROTHOM, তারপর স্পেস দিয়ে DESH, দেশ। ঠিক আছে, সাপোর্ট দেন। বাংলাদেশের প্রকৃত চিত্র, প্রকৃত